আচ্ছা, তো আচ্ছা ফার্স্টে বলে নেই যে আমাদের সবাই যেহেতু আসছি মোটামুটি, যে কালকে আমাদের যে এক্সট্রা ক্লাস আছে সেখানে হচ্ছে 6টা গ্রুপ প্রেজেন্ট করবে, আর আমাদের আরেকটা ক্লাস আছে সোমবারে, ওখানে বাকি 6টা গ্রুপ প্রেজেন্ট করবে। আর সিআর আপনাদেরকে পোস্ট দিয়ে বলে দিবে যে কোন 6টা গ্রুপ প্রেজেন্ট করবে, ওইভাবে প্রিপারেশন নিবেন। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস। তো এটা বইয়ের 22 নাম্বার চ্যাপ্টারে পাবেন। আমরা এতদিন যা দেখে আসছি সেটা ছিল হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করা রিলেটেড বিষয় আমরা হচ্ছে দেখে আসছি, যে কিভাবে আমরা বিভিন্ন প্রসেস অবলম্বন করে সফটওয়্যারটাকে বিল্ড করতে পারি। তো আমরা কিছু এইচডিএলসি মডেল দেখে আসছি, সেখানে শুরুতেই থাকে আমাদের কি প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, তারপরে ডিজাইন করা, ডেভেলপমেন্ট, এরপর টেস্টিং থাকে, ইন্টিগ্রেশন থাকে, তারপর লাস্টে থাকে কি ডিপ্লয়মেন্ট বা মেইনটেনেন্স। তো এগুলো এখন এইটার সাথে অ্যাকচুয়ালি এটা যে সফটওয়্যার তৈরি করা রিলেটেড বিষয়। এখন আপনি যখন একটা কোম্পানি চালাতে যাবেন, আপনি একটা সফটওয়্যার কোম্পানি চালাতে যাবেন, তখন দেখা যাবে যে এই যে সফটওয়্যার তৈরির যে বিভিন্ন প্রসেস বা বিষয়গুলো হচ্ছে আমরা দেখছি, এইটার বাইরেও কিন্তু অনেক বিষয় আছে। একটা কোম্পানি চালাতে গেলে আপনার যদি অনেক বড় কোম্পানি হয়, আপনি একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যারের উপর কিন্তু কাজ করবেন না, আপনি অনেকগুলা সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে প্রোডাক্টের উপর কাজ করবেন। আপনার অনেকগুলা আলাদা আলাদা টিম থাকবে, আপনার বিভিন্ন টিমকে ম্যানেজ করার জন্য আপনার প্রজেক্ট ম্যানেজার থাকবে। সো যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাই তখন হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এই জিনিসটা চলে আসে কনসিডারেশনে। আচ্ছা, তো আমরা এটা কি মোটামুটি বুঝতে পারতেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর সফটওয়্যার তৈরি করা যে প্রসেসটা, দুইটা রিলেটেড, বাট দুইটা যে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা কি আমরা বুঝতে পারতেছি? জি ম্যাডাম। আচ্ছা, তো ধরেন আমরা যখন সফটওয়্যার তৈরি করব, যখন হচ্ছে আমাদের একটা বড় কোম্পানি থাকবে সফটওয়্যারের, তো ওইখানে আমার আন্ডারে কিন্তু অনেকগুলো টিম থাকবে, টিমে কিছু মানুষজন থাকবে, আমার বিভিন্ন বাউন্ডারি থাকবে যে আমাকে একটা কস্টের মধ্যে, একটা নির্দিষ্ট কস্টের মধ্যে হচ্ছে আমাকে আমার কমপ্লিট করতে হবে প্রজেক্টটা, বা এই যে আমার একটা টিম আছে, টিমের মধ্যে একটা কমিউনিকেশন করতে হবে, অথবা আমার যে রিস্ক আছে, আমি যদি সফটওয়্যারটা তৈরি করতে যাই, এখানে এমন হতে পারে যে আমার কিছু এমপ্লয়ি চলে গেল, বা আমার যে মেইন সিস্টেম ডিজাইনার ছিল উনি চলে গেলেন। তো এই টাইপের কিছু রিস্ক আছে, এই সব কিছুর সাথে হচ্ছে আমাদের ডিল করতে হয়, কস্ট, শিডিউল, রিসোর্স, এগুলোর সাথে ডিল করতে হয়। সো এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রড পার্ট, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন প্রজেক্ট ম্যানেজমেন্টে মেইন যে পার্সনের কথা আমি বলবো সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তো আপনার বিভিন্ন যে কোনো কোম্পানিতে হচ্ছে অনেকগুলো প্রজেক্ট ম্যানেজার থাকে যারা বিভিন্ন প্রজেক্টের ম্যানেজমেন্টের জন্য দায়ী। এই প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে বিভিন্ন ডেভেলপার বলেন, বা আপনার যে প্রজেক্টটা হচ্ছে সেই টিম মেম্বার যারা আছে, ডেভেলপিং টিম বা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, এই টিমটা, এরা হচ্ছে কি নিজেদের মধ্যে যে কমিউনিকেশন করা বা তাদেরকে চালানো, নির্দিষ্ট বাজেট এবং টাইমের মধ্যে কাজটাকে আদায় করে নেওয়া, এই সব কিছুই হচ্ছে প্রজেক্ট ম্যানেজার কিন্তু আপনাদের এই জিনিসটা মেনটেন করে।
তো এখানে প্রজেক্ট ম্যানেজারকে আমরা সংক্ষেপে পিএম বলে থাকি। এখন এখানে বলা হয়েছে যে দ্য টিপিক্যাল পিএম রোল। তাহলে পিএম যে প্রজেক্ট ম্যানেজার আছে তাদেরকে অ্যাকচুয়ালি কি কি দায়িত্ব পালন করতে হয়। তো ফার্স্টে যদি দেখি এখানে বলা হয়েছে যে ওভারঅল রেসপন্সিবিলিটি ফর দ্য সাকসেসফুল প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এন্ড ক্লোজার অফ এ প্রজেক্ট। তার মানে কি, এই যে আমার একটা সফটওয়্যার প্রজেক্ট যে তার আন্ডারে চলতেছে, এটার সাকসেসফুল প্ল্যানিং, এক্সিকিউশন এবং মনিটরিং, কন্ট্রোল, ক্লোজার, এই প্রত্যেকটা স্টেপে আপনার আন্ডারে যে টিম গুলো আছে, টিমের মেম্বার গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, তাদের মধ্যে কমিউনিকেশনের জায়গাটা, তারপরে এই যে এক্সিকিউশন হবে এটার জন্য একটা বাজেট দরকার, একটা শিডিউল দরকার, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এই সবকিছু তদারকি করাই কিন্তু এই প্রজেক্ট ম্যানেজারের কাজ। দেন বলছে যে প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্রাক্ট উইথ প্রজেক্ট স্পন্সরস। এখন আমাদের প্রজেক্ট যেটা আছে, আমাদের একটা টিম কি করতেছে, ডেভেলপ করতেছে, বা আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু প্রজেক্টটা ডেভেলপ করতেছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসে হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যদি আমি ধরি, সেটা হচ্ছে আমার প্রজেক্ট স্পন্সর, যারা আমার এই প্রজেক্টটার জন্য টাকা দিবে আমাকে বা স্পন্সর করবে। তো এই স্পন্সরের সাথে ধরেন আমার যত বাজেট লাগবে, একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে সেই বাজেট তার মধ্যে আমার কাজ সম্পন্ন করা লাগবে, এরপরে যদি আমার এক্সট্রা কিছু দরকার হয়, তো এই সব কিছু হচ্ছে বাজেট সংক্রান্ত যে নেগোসিয়েশন গুলো আছে, সেটা কি করবে আমার প্রজেক্ট ম্যানেজার হচ্ছে প্রজেক্ট স্পন্সরের সাথে কথাবার্তা বলে ঠিক করে নিবে। সো এগুলাও হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের রোলের মধ্যে পড়ে। দেন প্রজেক্ট ম্যানেজারের কি টাস্ক যেটা, সেটা হচ্ছে প্ল্যান করা, মিট করা এবং কমিউনিকেট করা। এটা হচ্ছে একদম সংক্ষেপে আর কি কি টাস্ক গুলো বলে দিছে, যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কিভাবে আমরা বানাবো, আমাদের বিভিন্ন যে টিম মেম্বার আছে তাদের মধ্যে যে কমিউনিকেশন বা তাদেরকে চালানো, তাদেরকে মোটিভেট করা, এই সব কিছু হচ্ছে আমার প্রজেক্ট ম্যানেজার করে থাকে, তাদের সাথে মিটিং করে থাকে। যেমন আমার প্রজেক্ট স্পন্সর বলেন আর আমার টিম মেম্বার বলেন, তাদের সাথে মিটিং করা, তাদের সাথে কমিউনিকেট করা, এই সব কিছু হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব। সো এক কথায় যদি আমি বলতে চাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে লিডারশিপ। তো আমার একটা প্রজেক্ট ম্যানেজার যদি আমি বলি, সে হচ্ছে আমার পুরো এই প্রজেক্টের লিডার। আচ্ছা, এখন আমরা সব জায়গায় দেখতে পারবো যে একজন কোয়ালিটিফুল প্রজেক্ট ম্যানেজারের 10টা কোয়ালিটি আছে। এই কোয়ালিটি গুলো যদি আমরা একটু দেখি, ফার্স্টে দেখবো যে ইন্সপায়ার্স শেয়ার্ড ভিশন। ঠিক আছে, এখন ভিশন বলতে আমরা কি বুঝি বলেন তো কেউ একজন? দর্শন দেখা। হ্যাঁ, মানে যখন আপনাকে বলবে যে ভিশন মিশন কি আপনার, এটা বলতে আপনি কি বুঝেন? লক্ষ্য অর্জন হওয়া। হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে ইন্সপায়ার্ড আর শেয়ার্ড ভিশন। শেয়ার্ড ভিশন মানে কি, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা গোল আছে, সেটাকে আমি একা করব না, মানে একা যে ধারণ করব সেটা না, আমি আমার যে টিম মেম্বার গুলো আছে তাদেরকেও ইন্সপায়ার করব এই ভিশনটাকে শেয়ার করার জন্য। যেমন বিল গেটস এর কথা যদি চিন্তা করি, উনি কি করছেন, উনি তার একটা নির্দিষ্ট ভিশন ছিল। ঠিক আছে, যে উনি ওই টাইমেই একদম মাথায় করে ফেলছিলেন, যে মনস্থির করে ফেলছিলেন যে আমি নিজেকে এই পর্যায়ে দেখতে চাই। কিন্তু এরপরে তিনি কিন্তু একা কাজ করেন নাই, তার টিমে যারা ছিল তাদের সাথে কিন্তু এই জিনিসটা শেয়ার করছেন, তাদেরকেও ইন্সপায়ার করছেন যাতে তারাও এই ভিশনটাকে মনস্থির করে চলতে পারে। এই জন্যই কিন্তু তার কোম্পানি এত বড় হয়েছে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে গুড কমিউনিকেটর। গুড কমিউনিকেটর মানে কি, আমি যদি আমার টিমের যে মেম্বার গুলো আছে তাদের সাথে কমিউনিকেট না করতে পারি, তাহলে তাদের যে প্রবলেম বা তারা কি চাচ্ছে, তাদের ডিমান্ড, এই কোনো কিছু কিন্তু আমি ঠিক মতো বুঝতে পারবো না। তো একটা মানে কোয়ালিটি যদি আমি প্রজেক্ট ম্যানেজারের বলি, সেটা হচ্ছে গুড কমিউনিকেশন। এরপরে যদি আসি আমরা, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি,
যেটা আমি বললাম যে একটা প্রজেক্ট যদি আমি চালাতে চাই, আমার কিন্তু অনেক জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। যেমন আমার আন্ডারে অনেকগুলো লোক কাজ করতেছে এবং লোকগুলো হচ্ছে বিভিন্ন টিমে বিভক্ত। একজন ধরেন ডেভেলপমেন্টের কাজ করতেছে, আরেকজন হচ্ছে টেস্টিং এর কাজ করতেছে, আরেকজন ডিজাইনিং এর কাজ করতেছে। তো এই সবকিছুই কি করতে হবে আমাকে, তাদের মধ্যে তাদের কাজের মধ্যে যে ইন্টিগ্রিটি, সেটাও অ্যাকচুয়ালি তদারকি করে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এরপরে হচ্ছে এনথুসিয়াজম। তো অবশ্যই প্রজেক্ট ম্যানেজার যেহেতু আমাদের লিডার, তার মধ্যে কি এনথুসিয়াজম থাকতে হবে। দেন হচ্ছে এমপ্যাথি। তো আমি আমার টিম মেম্বারদেরকে ধরেন কাজ অ্যাসাইন করতেছি, ঠিক আছে, এখন তাদের অ্যাকচুয়ালি এত বেশি লোড হয়ে গেছে কিনা যে তারা অ্যাকচুয়ালি কাজটা নিতে পারতেছে না, এই বিষয়ে প্রজেক্ট ম্যানেজারের এমপ্যাথি থাকতে হবে। তাকে বুঝতে হবে যে কোথায় তাদের ব্রেক পয়েন্ট, ঠিক আছে, কতটুকু প্রেসার দিলে আমার এমপ্লয়িরা নিতে পারবে, কতটুকু প্রেসার দিলে এমপ্লয়িরা নিতে পারবে না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তারপর কম্পিটেন্স, অবশ্যই আমাদের যে প্রজেক্ট ম্যানেজার আছে তাকে তার কম্পিটেন্স থাকতে হবে, তাকে যোগ্য হতে হবে। দেন অ্যাবিলিটি টু ডেলিগেট টাস্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কুল আন্ডার প্রেসার। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন সফটওয়্যার ফার্মে যাবেন, আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন, আপনার আন্ডারে অনেকগুলো প্রজেক্ট টিম আছে। তো তাদের মধ্যে যে অ্যাকচুয়ালি সবকিছু মেইনটেইন করে যখন কাজ করা, তখন কিন্তু একটা হিউজ প্রেসার আপনার উপর চলে আসতে পারে। বাট আপনি এই প্রেসারটাকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, কতটা শান্তভাবে হ্যান্ডেল করতেছেন, সেটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটি। তারপর টিম বিল্ডিং স্কিল, যেটা আমি বললাম যে অ্যাকচুয়ালি তার আন্ডারে যে টিম গুলো কাজ করতেছে তাদের সাথে কমিউনিকেট করা বা তাদের টিম বিল্ডিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার অ্যাকচুয়ালি দেখে থাকে। এরপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন আর যেখানেই বলেন, কম্পিউটার সায়েন্সের একটা বড় বিষয় হচ্ছে প্রবলেম সলভিং। সো অবশ্যই প্রজেক্ট ম্যানেজার যিনি থাকবেন, তার অবশ্যই প্রবলেম সলভিং স্কিলটা থাকা দরকার, কারণ তাকে প্রতিনিয়তই বিভিন্ন রিলেটেড প্রবলেম হচ্ছে সলভ করতে হবে। যদি আমি বলি যে আমার কস্টের প্রবলেম বা আমার বাজেটের প্রবলেম, এই বাজেটের মধ্যে, এই শিডিউলের মধ্যে কিভাবে আমি আমার কাজ আদায় করে নিতে পারবো আমার টিম মেম্বারদের কাছ থেকে, সেটাও কিন্তু আমার প্রজেক্ট ম্যানেজারের সলভ করার শিখতে হবে। এরপরে যদি আমরা আসি, তো এখানে আসছে হচ্ছে হোয়াট ডাজ আ পিএম ডু। তো প্রজেক্ট ম্যানেজার কি করে, তো এটা নিয়ে আমরা মোটামুটি আলাপ আলোচনা করেই ফেলছি। তারপরে একবার দেখি যে টু ডিভাইড ডেভেলপমেন্ট প্রসেস ইনটু ফেজেস এন্ড অ্যাক্টিভিটিস। সো ফার্স্টে যেটা প্ল্যানিং এর কথা আমরা বলতেছিলাম, যে আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্টটা হবে সেটাকে আমরা বিভিন্ন প্রসেস এবং অ্যাক্টিভিটিস এ ভাগ করে নেই, সেটা আমাদের প্রজেক্ট ম্যানেজার করে। এরপরে হচ্ছে টু এক্সিকিউট ইজ এফিশিয়েন্টলি ইজ মাস্ট allocate resources, manage them, monitor progress, take care of corrective action. এখন আমি যদি এরপরে দেখি, এখানে বলছে যে আমাদের সফটওয়্যার বানাতে গেলে কিছু রিসোর্স লাগবে। এখন রিসোর্সটা দু ধরনের হতে পারে। আমার হার্ডওয়্যার রিসোর্স লাগতে পারে, কিছু কিছু সফটওয়্যার রিসোর্স লাগতে পারে, আবার আমার কিছু হিউম্যান রিসোর্স লাগতে পারে। তো হিউম্যান রিসোর্স বলতে কি বোঝাচ্ছে বলেন তো, হিউম্যান রিসোর্স বলতে কি বোঝায়? ম্যাডাম এমপ্লয়ার মানে যারা টেস্টার ডেভেলপার বা হ্যাঁ, টিমে যারা, তারা হিউম্যান। আর সফটওয়্যার রিসোর্সের নাম বলতে পারবেন? আচ্ছা, হার্ডওয়্যার রিসোর্সের নাম? হার্ডওয়্যার তো ম্যাডাম কম্পিউটার, ডেস্কটপ, এগুলাই তো। আচ্ছা, আর সফটওয়্যার রিসোর্স বলতে আমরা এটা বুঝতে পারি না যে আমাদের যে এই সফটওয়্যারটা ম্যাম ডেভেলপ এডিটিং করবে, সফটওয়্যার গুলো ঠিক এগুলোই আছে, তো। বিভিন্ন আইডি কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে, বিভিন্ন রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের এখানে থাকতে পারে। সো এইসব রিসোর্সেস দেন হচ্ছে যেমন আমার হার্ডওয়্যার রিসোর্স বলতে আমার মনিটর, এই ডেস্কটপ, এই সব কিছু হচ্ছে হার্ডওয়্যার রিসোর্সেস। তো আমার হিউম্যান রিসোর্সও লাগবে, আবার হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্সও লাগবে। এই সব কিছু কিভাবে এফিশিয়েন্টলি এক্সিকিউট করা যায়, এটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে মনিটর প্রগ্রেস। অ্যাকচুয়ালি আমার যে প্ল্যান হিসেবে আমার কাজটা হওয়ার কথা ছিল, ধরেন আমার 10 দিনের মধ্যে
2000 লাইনের কোড লেখার কথা ছিল, সেটা হচ্ছে কিনা সেই প্রোগ্রেসটা মনিটর করা। দেন হচ্ছে যদি সেটা না হয় তাহলে কারেক্টিভ অ্যাকশন নেওয়া। যদি সেটা না হয় তাহলে অবশ্যই আমি আমার টিম মেম্বারদের গিয়ে বলতে পারি যে এখানে আমাদের যে গোলটা ছিল সেই গোল অনুযায়ী হচ্ছে আমরা আগাচ্ছি না। তাদেরকে আমি ইন্সপায়ার করতে পারি, মোটিভেট করতে পারি যাতে তারা কাজটা ঠিকমতো করে। এরপরে হচ্ছে these are all the parts of PM process. Here PM process is an essential part of executing a project. So অবশ্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা প্রসেসটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টকে ঠিকমতো এক্সিকিউট করতে অনেক বড় ভূমিকা পালন করে। এখন যেটা বলছে যে পিএম প্রসেস ফেজেস, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসের কিছু ফেজ আছে। তো সেখানে বলছে যে 3টা ব্রড ফেজ আছে। সো বিফোর মানে প্রজেক্টের আগে, প্রজেক্টটা করার আগে সেটা হচ্ছে প্ল্যানিং। অবশ্যই আমরা জানি কোনো কিছু শুরু করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং। এরপরে হচ্ছে ডিউরিং। ডিউরিং এ যেটা হচ্ছে সেটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল আর হচ্ছে কমিউনিকেশন ফ্যাসিলিটিস। আর আফটার হচ্ছে পোস্টমর্টম অ্যানালাইসিস। সো প্ল্যানিং কি? প্ল্যানিং হচ্ছে ধরেন আমার কতটা রিসোর্স লাগবে এই কাজটা করার জন্য, বা আমার বাজেট কত, আমার কত শিডিউলের মধ্যে কাজটা কমপ্লিট করা লাগবে, আমি টিম কিভাবে বিল্ড করব, আমার ডেভেলপিং টিমে কতজন থাকবে, আমার টেস্টিং টিমে কতজন থাকবে, এই সব কিছু হচ্ছে প্ল্যানিং। আমি কোন সফটওয়্যার প্রসেসটা ইউজ করব, কোন লাইফ সাইকেল ইউজ করব, আমরা বিভিন্ন লাইফ সাইকেল কিন্তু পড়ে আসছি। সো এই সবকিছু প্ল্যানিং এর অংশ। আর ডিউরিং মানে কি? প্রজেক্টটা চলাকালীন সময়ে আমাকে দেখতে হবে যে আমি যে প্ল্যানটা করে আসছিলাম সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু আমার কাজটা হচ্ছে কিনা। মনিটরিং এন্ড কন্ট্রোল। সো মনিটরিং চলে গেল যে আমি অ্যাকচুয়ালি যে প্ল্যান অনুযায়ী কাজটা করতেছিলাম প্ল্যান অনুযায়ী আগাচ্ছি কিনা। এরপর কন্ট্রোল যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি আমার সব টিম মেম্বারদের সাথে গিয়ে কথা বলবো যদি আমাদের কোনো কিছু প্ল্যানের এগেইনস্টে যায় বা প্ল্যান অনুযায়ী চলতেছে না, তখন আমি তাদেরকে গিয়ে কিন্তু মোটিভেট করতে পারি বা কথা বলতে পারি তাদের সাথে। সো এটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল। দেন কমিউনিকেশন ফ্যাসিলিটেশন। সো যেটা আমি বললাম যে আমার স্পন্সর হোক বা আবার আন্ডারে যারা কাজ করতেছে সেই টিম গুলো হোক বা টিম মেম্বার বা টিম লিডার, তাদের সাথে কিন্তু আমার কমিউনিকেশন ডেইলি রাখতে হবে, না হলে আমি তাদের কাজটাকে ট্র্যাক করতে পারবো না। এরপর যখন আমার প্রজেক্টটা শেষ হয়ে যাবে তখন সেখানে আমরা পোস্টমর্টম অ্যানালাইসিস করব। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি ধরেন একটা প্রজেক্ট চালায় নিয়ে গেলাম, এরপরে আমার যে এই ডিউরেশনটা ছিল, প্রজেক্টের ডিউরেশনটা, এখানে আমরা কি কি জিনিস অবজার্ভ করলাম। হয়তো বা রিসোর্স আমরা আরেকটু কম ইউজ করে কাজটা করতে পারতাম, অথবা আমরা আমাদের বাজেট আরেকটু কমাতে পারতাম, বা ধরেন টিমের মধ্যে আর কিছু মেম্বার নিলে আমার কাজটা দ্রুত হতো, বা যেভাবে আমরা প্ল্যান করছি প্ল্যানটা একটু চেঞ্জ করলে হয়তো বা একটু ভালো হতো। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করব হচ্ছে আমরা যখন আমাদের প্রজেক্টটা শেষ হয়ে যাবে, তারপর সেটা হচ্ছে পোস্টমর্টম অ্যানালাইসিস। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে যে প্ল্যানিং ইজ এ কি অ্যাক্টিভিটি দ্যাট প্রডিউসেস আ প্ল্যান হুইচ ফর্মস দ্য বেসিস অফ মনিটরিং। সো যেটা আমি বললাম, প্ল্যানিং ফেজে আমি যে প্ল্যানটা তৈরি করব সেটার বেসিসেই কিন্তু আমি মনিটর করব এবং সেভাবে কন্ট্রোল করব। এরপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসার্ন। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট কোন কোন বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কনসার্ন থাকে। তো এখানে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট। সো কস্ট তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের একটা নির্দিষ্ট বাজেট কিন্তু থাকে একটা প্রজেক্টকে তৈরি করার জন্য। তো সেই বাজেটের বাইরে কিন্তু আমরা যেতে পারি না। আমরা সেই বাজেটের বাইরে চলে গেলে আমাদের কিন্তু স্পন্সরের কাছে একটা জবাবদিহি করতে হয়, বা সেভাবে টাকা আদায় করাটা একটু ডিফিকাল্ট হয়। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই টাইম খুবই ইম্পর্টেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আমার আন্ডারে যারা কাজ করতেছে তাদেরকে ঠিক মতো ম্যানেজ করা সেটা। দেন হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট এন্ড প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। এই যে বিভিন্ন টিম আছে আমাদের, বিভিন্ন টিম হয়তো বা একটা মডিউল একজন টিম ডেভেলপ করতেছে, আরেকটা মডিউল আরেকজন টিম ডেভেলপ করতেছে, যদি অনেক বড় একটা প্রজেক্ট হয় সেক্ষেত্রে। তো তাদের মধ্যে আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এই সব কিছুই কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসার্ন। আচ্ছা, তো যদি আমরা একটু সামনে যাই তাহলে এখানে হচ্ছে দেখেন, ছবিটা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, এখানে কিন্তু গ্যান্ট চার্ট দেখানো হয়েছে। গ্যান্ট চার্ট আমরা বুঝি না, গ্যান্ট চার্ট বলতে কি বুঝি আমরা?
মামুন হোসেন, আপনি আছেন? জি ম্যাম। হ্যাঁ, গ্যান্ট চার্ট নাম শুনছেন না? ম্যাম আমরা গ্যান্ট চার্ট নাম শুনছি ম্যাম। হ্যাঁ, ওইটার মাধ্যমে আমরা কি করি বলুন? ম্যাম ভুলে গেছি তো, মনে নেই। ম্যাম ওই যে একটা প্রসেস কতক্ষণ চলবে, কতক্ষণে শেষ হয়েছে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে এই টাইমের ডিউরেশনটা এটা হচ্ছে ইয়া করি আর কি। এটা একটা চার্টের মাধ্যমে দেখাই। সো গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এখানে দেখেন একটা গ্যান্ট চার্টের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলা কোনটা কখন শুরু হবে এবং কোনটা ডেডলাইন কতটুকু কখন শেষ হবে, এই জিনিসটা কিন্তু আমরা এই গ্যান্ট চার্টের মাধ্যমে দেখাতে পারি। সো আমাদের প্ল্যানিং এর একটা অংশ হিসেবে কিন্তু আমরা প্রজেক্টের গ্যান্ট চার্ট রাখতে পারি যে ধরেন মডিউল 1 আমার এত তারিখে বা এত টাইমে শুরু হয়ে এত টাইমে শেষ হয়ে যাবে, দেন আমার মডিউল 2 শুরু হবে বা মডিউল 1 এর টেস্টিং শুরু হবে। এইভাবে কিন্তু আমরা এই গ্যান্ট চার্টের মাধ্যমে এই টাইমলাইন গুলোকে দেখাতে পারি। তো এটা হচ্ছে প্ল্যানিং এর একটা বড় অংশ। তো এরপরে যদি দেখি সেটা হচ্ছে প্ল্যানিং নিয়ে আরো কিছু কথা বলছে। তো শুরুতে যেটা দেখতেছি যে ডান বিফোর প্রজেক্ট বিগিনস, অবশ্যই। তারপরে হচ্ছে কি টাস্ক, এগুলোর কি কি টাস্ক আছে সেটা হচ্ছে কস্ট এন্ড শিডিউল এস্টিমেশন। তো অবশ্যই আমাকে কি কি করতে হবে যে আমি যে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি সেটার যদি শিডিউল এতটুকু হয় আমার কত কস্ট লাগবে, আমার কি কি রিসোর্স লাগবে তার উপর কিন্তু ডিপেন্ড করে আমার কস্ট কত লাগবে। এরপরে হচ্ছে শিডিউল, যেটা যে আমি যে রিসোর্স গুলো নিলাম, হিউম্যান রিসোর্স বলেন, আমি যদি বেশি হিউম্যান রিসোর্স নেই তাহলে আমার শিডিউলটাকে কিন্তু কমায় আনা লাগবে। সো কস্ট আর শিডিউল কত হতে পারে আমার এই প্রজেক্টটা শেষ করার জন্য, সেটাকে কিন্তু আমার প্ল্যানিং ফেজে এস্টিমেট করা লাগবে। দেন স্টাফিং, দেন হচ্ছে মনিটরিং এন্ড রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। সো অ্যাকচুয়ালি আমি কোন ওয়েতে মনিটর করব, কিভাবে মনিটর করলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমার প্রগ্রেস হচ্ছে কিনা, প্ল্যান অনুযায়ী প্রগ্রেস হচ্ছে কিনা। আর রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা যে বিভিন্ন ধরনের রিস্ক কিন্তু আসতে পারে। ধরেন আমার যে মেইন সিস্টেম অ্যানালিস্ট যে ছিল, আমার মেইন যে ডেভেলপার ছিল, সে কিন্তু কুইট করে চলে যেতে পারে বা সে অসুস্থ হয়ে যেতে পারে। দেন আমার দেখা যেতে পারে যে আমি যে কস্ট এস্টিমেটটা করছিলাম সবকিছুর দাম বেড়ে গেছে, আমার যে হার্ডওয়্যার রিসোর্সেস এর আমার দরকার ছিল সেগুলোর কিন্তু দাম বেড়ে গেছে। তো সেখানে একটা রিস্ক চলে আসতে পারে বা এমন রিস্ক আসতে পারে যে আমি টাইমের মধ্যে আমার কাজটা শেষ করতে পারতেছি না। তো এই সবকিছু হচ্ছে মনিটরিং আর রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। তো এগুলা হচ্ছে আমি কিভাবে মনিটর করব এবং আমি রিস্ক, এসব রিস্ক যদি আসে তাহলে আমি কিভাবে অ্যাকচুয়ালি সেটাকে মিটিগেট করার ট্রাই করব, সেই প্ল্যানটাও কিন্তু আমার এখানে করা লাগে। এটা সব প্ল্যানিং ফেজ। তারপর কোয়ালিটি অ্যাসিউরেন্স প্ল্যানস, যে আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, এটার কোয়ালিটি মেজার কি কি হবে, মানে কোনো কোনো সফটওয়্যার ক্ষেত্রে দেখবেন ইফিসিয়েন্সিটা বেশি ইম্পর্টেন্ট। আমার সফটওয়্যারে যদি কোনো সার্চিং অপশন থাকে, ইফিসিয়েন্টলি আমাকে কম টাইমের মধ্যে সার্চ করে দিতে পারতেছে কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন কোনো কোনো জায়গায় দেখবেন যে সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। যদি আমরা এটিএম মেশিনের কথা চিন্তা করি, সেখানে সিকিউরিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার অ্যাকাউন্টের টাকা যদি অন্য কেউ এসে তুলে নিয়ে যায়, এটা কিন্তু খুবই ভালনারেবল একটা সিচুয়েশন। জাস্ট এটিএম মেশিনে আমাদেরকে টাকা উইথড্র করতে দিচ্ছে, তার মানে এই না যে যে কেউ এসে টাকা তুলে নিয়ে যেতে পারবে। সো এখানে হচ্ছে সিকিউরিটির একটা ব্যাপার থাকে। সো ওইটা আর কি এনশিওর করা যে কোয়ালিটিটা আমরা কি কি মেজার দিয়ে অ্যাকচুয়ালি মেজার করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যদি যাই মনিটরিং এন্ড কন্ট্রোল, তো এখানে কি আছে যে লাস্ট ফর দ্য ডিউরেশন অফ দ্য প্রজেক্ট এন্ড কভার্স দ্য ডেভেলপমেন্ট প্রসেস। সো ডেভেলপমেন্ট যে প্রসেসটা আছে পুরো সফটওয়্যার ডেভেলপ করার, সেটার চলাকালীন সময়ে হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল এই ফেজটা চলে। মনিটরস অল দ্য কি প্যারামিটারস লাইক কস্ট, শিডিউল এন্ড রিস্ক। তো কস্টের মানে আমাদের যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী আমাদের কস্ট চলতেছে কিনা, দেন শিডিউল যেটা ছিল সেই শিডিউল অনুযায়ী হচ্ছে আমাদের কাজটা আগাচ্ছে কিনা, এই সব কিছু কিন্তু দেখা লাগে। এরপর হচ্ছে টেক্স কারেক্টিভ অ্যাকশন ওয়েন নিডেড। যদি আমি দেখি যে শিডিউল অনুযায়ী আমার কাজটা হচ্ছে না, আমরা বিহাইন্ড দ্য শিডিউল আছি, তখন আমাকে ঠিকমতো অ্যাকশন নিতে হবে। আমাকে টিম মেম্বারদের সাথে কথা বলতে হবে যে তাদেরকে তাদের কাজ বাড়াতে হবে, কারণ তারা যদি এই শিডিউলে চলে আমরা শেষ করতে পারবো না।
then needs information on the dev process. So development process এ হচ্ছে ইনফরমেশনটা আমাদেরকে গেদার করতে হবে। এরপরে যদি দেখি কমিউনিকেশন ফ্যাসিলিটেশন, তো এটাকে যেটা আমি বললাম যে প্রজেক্ট চলাকালীন সময়ে হচ্ছে আমাদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল, আর একটা হচ্ছে কমিউনিকেশন ফ্যাসিলিটেশন। তো realistically no plan covers everything, additional decisions are made during development, documents should be updated and communicated। আচ্ছা, তো আমার যেটা ধরেন কোন একটা প্ল্যান, ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল, আমার কিন্তু প্রজেক্টের যে কোনো সময়ে প্ল্যানটার মধ্যে কোনো চেঞ্জ আসতে পারে। যেমন ধরেন শিডিউলের কথা যদি আমি বলি, শুরুতে আমার যে শিডিউলটা ছিল হঠাৎ করে কিন্তু আমার শিডিউলেও চেঞ্জ আসতে পারে যদি আমার দরকার হয়। এখন এই যে ডকুমেন্টেশন বা আপডেটেড প্ল্যানটা, সেটা কিন্তু আমার পুরা যে প্রজেক্টের মধ্যে যারা জড়িত আছে তাদের সবার মধ্যে কমিউনিকেট করা, এই জিনিসটা কিন্তু থাকতে হবে। তো টিপিক্যাল এনভায়রনমেন্ট, এখন কমিউনিকেশনটা কাদের মধ্যে হবে? এখন মাল্টিপল টিমস থাকতে পারে। টিম বলতে কি, আমার একটা প্রজেক্টের আন্ডারে ডেভেলপার থাকতে পারে, টেস্টার থাকতে পারে, ডিজাইনার থাকতে পারে। তারপর হচ্ছে মাল্টিপল ইউজার গ্রুপ, তারপর হচ্ছে মাল্টিপল ডিসিপ্লিন, আর হচ্ছে মাল্টিপল লোকেশন। এখন মাল্টিপল লোকেশন বলতে যেটা বুঝতেছি যে ধরেন আমার যে সফটওয়্যার কোম্পানিটা আছে তার বিভিন্ন ব্রাঞ্চ আছে। তো আমি যদি একটা কোম্পানির নাম বলি, সেটা হচ্ছে থেরাপ বিডি লিমিটেড। তো তাদের মূলত একটা ইউএস বেস কোম্পানি, তাদের ইউএসএ তে একটা সেকশন ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে মেইন আর কি। বাংলাদেশে তারা আরেকটা ব্রাঞ্চ খুলছে, যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট মডিউল, তাদের যে পুরো সফটওয়্যার আছে তার একটা মডিউল হচ্ছে এই বাংলাদেশে বানানো হয় বা বাংলাদেশে মেইনটেইন করা হয়। সো এইদিকেই হচ্ছে মাল্টিপল লোকেশনে হচ্ছে আমার ইয়াটা থাকতে পারে, আমার এই কোম্পানিটা থাকতে পারে। সো এই লোকেশন গুলোর মধ্যেও কিন্তু এই যে আমাদের প্ল্যানের যে আপডেটেশন হচ্ছে, এই সবকিছু কিন্তু আমাদের কমিউনিকেট করা লাগবে। আচ্ছা, in many setting PM is the center of communication hub। এখন দুইটা লোকেশনের মধ্যে যখন কমিউনিকেট করবে, তখন দেখা যাবে যে দুইটা লোকেশনের প্রজেক্ট ম্যানেজার যে আছে, এই প্ল্যানের সাথে জড়িত প্রজেক্ট ম্যানেজার, তাদের মাধ্যমে কিন্তু কমিউনিকেশনটা হয়। সো তারা একটা হাবের মতো কাজ করে। সো আমরা নেটওয়ার্কিং তো পড়ে আসছি, হাব বলতে কি বুঝি, যে আমার সেন্ট্রাল একটা হাব থাকবে, তার সাথে কিন্তু আমার অনেকগুলো নোড কানেক্টেড থাকে। তো তারা হাবের মাধ্যমে এক নোড কিন্তু আরেক নোডের সাথে যোগাযোগ করে। আচ্ছা, এরপর যদি যাই তাহলে হচ্ছে মিটিং টাইপ। তো অবশ্যই আপনি যখন প্রজেক্ট চালাবেন তখন আপনার কিন্তু মিটিং করা লাগবে। মিটিং না করলে হচ্ছে আপনার কমিউনিকেশনের একটা বড় মাধ্যমই হচ্ছে মিটিং করা। সো মিটিং দুই ধরনের মিটিং এর কথা এখানে বলছে, একটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং মিটিং, আরেকটা হচ্ছে কন্টেন্ট মিটিং। তো প্রজেক্ট প্ল্যানিং মিটিং এ কি আছে? রিভিউ অফ প্রোগ্রেস এগেইনস্ট শিডিউল। তো শিডিউলের যেটা আমি আগেও বলে আসছি, যে শিডিউলের অনুযায়ী আমরা আগাতে পারছি কিনা, আমাদের প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা চেক করা। দেন আপডেট প্ল্যান, আইডেন্টিফাই পেইন পয়েন্টস এন্ড ডিপেন্ডেন্সিস। তো আমার প্ল্যানে যদি কোনো চেঞ্জ করা দরকার পড়ে বা কোনো একটা পয়েন্ট আছে যেটাকে আমার চেঞ্জ করা দরকার বা আমার ডিপেন্ডেন্সি আপডেট করা দরকার, এই সব কিছু কিন্তু এই প্ল্যানিং মিটিং এ হয়। আর পাবলিকলি কল টিম টু লিডস টু টাস্ক। তো অ্যাকচুয়ালি টিম লিডারদেরকে নিয়ে এই মিটিংটা করা হয়। এরপরে হচ্ছে কন্টেন্ট মিটিং। তো এখানে বলছে রেগুলার মিটিং ফোকাসড অ্যারাউন্ড কন্টেন্ট টপিকস, এক্সাম্পল রিপোর্টিং, ব্যাকএন্ড এপিআই। এখন কোন একটা কন্টেন্ট নিয়ে মিটিং করা হবে, ধরেন কোন এক রিপোর্টিং নিয়ে মিটিং করা হচ্ছে, বা আমাদের ব্যাকএন্ডে কি একটা এপিআই আমরা ইউজ করব সেটার উপরে আর কি মিটিং করা হচ্ছে। আর মেক ডিসিশন, রেকর্ড দেম এন্ড কমিউনিকেট দেম। সো এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে তাদের একটা ডকুমেন্টেশন করে এটা সবার মাঝে হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিকুলেট করার দরকার পড়ে। এখন আরো মিটিং আছে, সেটা হচ্ছে ইস্যুস মিটিং, তারপরে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার মিটিং। ইস্যুস মিটিং এ কি হয়? রেগুলারলি শিডিউল মিটিং। সো রেগুলারলি আর কি যে মিটিংটা আর কি চলে সেটা ওপেন ইন এভরিওয়ানস শিডিউল,
issues gathered the day before and distributed. So কারো যদি কোনো আমার প্রজেক্টের যে টিম মেম্বার বা কারো যদি কোনো ইস্যু থাকে আলোচনা করার জন্য, এটা হচ্ছে মিটিং এর আগের দিন হচ্ছে গেদার করে নেওয়া হয়, তারপরে হচ্ছে মিটিংটা চালানো হয়। তারপরে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার মিটিং। সো এখানে ধরেন বিজনেস বা ডেভেলপারদের সাথে বা আমার যে স্টেক হোল্ডার যে আছে তাদের সাথে হচ্ছে এই কোয়েশ্চেন অ্যান্সার সেশন করে এই মিটিংটা হচ্ছে করা হয়। সো এরপর হচ্ছে মিটিং মডালিটিস। তো আমরা কিভাবে মিটিংটা করতে পারি? মিটিংটা আমরা ইন পার্সন করতে পারি অথবা ভিডিও কনফারেন্স করে করতে পারি, যেমন জুমে আমরা করি। এরপরে হচ্ছে ভয়েস কনফারেন্স করে করতে পারি, শেয়ার ডেস্কটপ এন্ড ভয়েস কনফারেন্স। তো এগুলো আমরা অ্যাকচুয়ালি জানি যে কিভাবে মিটিং গুলো করা যায়। এরপর পোস্টমর্টেম অ্যানালাইসিস। সো পোস্টমর্টেম অ্যানালাইসিস তো আমি যেটা বললাম যে অবশ্যই এটা আমার প্রজেক্টের একদম লাস্টের দিকে হবে, যে আমি এই প্রজেক্টটা করে আমার গেইন কি কি হলো আর কি কি জিনিস আমার ভুল ছিল যেটা আমি শুধরাতে পারতাম, এই সব কিছু কিন্তু আমি পোস্টমর্টম অ্যানালাইসিসে দেখব। যে পোস্টমর্টম অ্যানালাইসিস ইজ পারফর্মড when the development process is over, যখন আমার ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটা দেখব। বেসিক পারপাস হচ্ছে টু অ্যানালাইজ দ্য পারফরমেন্স অফ দ্য প্রসেস এন্ড আইডেন্টিফাই লেসন লার্নড। সো আমি যে প্রসেসে বা যে প্ল্যানে এই কাজটা কমপ্লিট করছি সেটার যে পারফরমেন্সটা কেমন আসছে, আর লেসন লার্ন বলতে কি, যে এখান থেকে আমি কি শিখতে পারলাম, যে হয়তো বা আমার কোনো এক বাজেট আরেকটু দরকার ছিল বা কস্ট আমি আরেকটু কমায় আনতে পারতাম, অথবা আমার টিম মেম্বারদের কে যদি আমি অন্য কোনো ওয়েতে মোটিভেট করতাম তাহলে বেটার ছিল। এই সব কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। এরপরে হচ্ছে basic purpose. So postmortem analysis এর purpose কি? To analyze the performance of the process and identify lesson learned, then improve predictability and repeatability. So আমি এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা কিন্তু আমি আমার নেক্সট যে প্রজেক্ট গুলো আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে সেন্ট্রাল ট্রুয়াল লার্নিং অর্গানাইজেশন অর কালচার, অলসো কল্ড টার্মিনেশন অ্যানালাইসিস। লার্নিং অর্গানাইজেশন যেটা বলছে অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা লেসন লার্নটাই অ্যাকচুয়ালি নেই, আর এটাকে টার্মিনেশন অ্যানালাইসিসও বলা হয়, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট প্রসেস যখন ওভার হয়ে যাবে তখন আমরা এই কাজটা করব। আচ্ছা, এরপরে যদি আমরা সামনে যাই তাহলে দেখবো যে রিলেশনশিপ উইথ ডেভ প্রসেস। ডেভ প্রসেস মানে যেটা বলছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। তো এখানে আমরা একটা টাইমের সাথে আমাদের যে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজারের যে বিভিন্ন টাস্ক গুলো ছিল সেগুলো এখানে দেখতেছি। তো এখানে টাইম যত বাড়তেছে, ফার্স্টে আমাদের প্ল্যানিং ফেজটা আসতেছে, এরপর মনিটরিং এন্ড কন্ট্রোল ফেজটা। সো মনিটরিং এন্ড কন্ট্রোল ফেজ যেটা, সেটাই কিন্তু ডেভেলপমেন্ট, ডিউরিং দ্য ডেভেলপমেন্ট হয়ে থাকে, এবং ডেভেলপমেন্টের পরে যেটা হয় সেটা হচ্ছে টার্মিনেশন অ্যানালাইসিস বা পোস্টমর্টম অ্যানালাইসিস আর কি। সো এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যে ম্যানেজমেন্ট প্রসেস। সো এটার মধ্যে মাঝের যে পার্টটুকু আছে সেটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল। তো এখানে দেখেন, এখানে কিন্তু ডেভেলপমেন্ট প্রসেস, তার মানে হচ্ছে এটা প্রজেক্ট ম্যানেজারের পার্ট, এবং এই যে ডেভেলপমেন্ট প্রসেস এদিকে যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের ডেভেলপারদের পার্ট। এখন মনিটরিং এন্ড কন্ট্রোল ফেজে কিন্তু নিয়মিত এই প্রজেক্ট ম্যানেজার এবং ডেভেলপারের মধ্যে হচ্ছে এই তথ্যের আদান প্রদান হচ্ছে, বা কোনো কিছু মনিটর করে যদি ফিডব্যাক দেওয়ার দরকার হয় প্রজেক্ট ম্যানেজার কিন্তু ডেভেলপমেন্ট টিমকে দিচ্ছে, এবং ডেভেলপমেন্ট টিম সেই অনুযায়ী কিন্তু কাজ করে আবার রিপোর্ট করতেছে প্রজেক্ট ম্যানেজারকে। এখন আমরা যদি আসি কমিউনিকেশনের বিষয়টা, তো ফেস টু ফেস কমিউনিকেশন আছে আমাদের, যেখানে আমরা কি করতে পারি, ভার্বালি আর কি নিজেদের মধ্যে হচ্ছে কথা বলে কমিউনিকেট করতে পারি। তো এখানে নর্মাল কথাবার্তায় লেখা আছে, আমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবো যে ভার্বাল মেসেজ ইজ এফেক্টেড বাই দ্য মেসেজ ইটসেলফ, দেন প্যারালিঙ্গুয়াল অ্যাট্রিবিউটস অফ দ্য মেসেজ। সো যখন ফেস টু ফেস কমিউনিকেশন হয় আমরা আমাদের কথার যেটা টোন বা পিচ এগুলো দেখে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেনশনটা বুঝতে পারি বা কথার ইম্পর্টেন্সটা বুঝতে পারি। দেন আমাদের কিছু নন ভার্বাল কমিউনিকেশনও আছে, যেমন পোস্টার, ফিজিক্যাল এক্সপ্রেশন, ট্যাগিং অন ইয়ার্স, ক্রসড আর্মস, এই সব কিছু হচ্ছে আমাদের কি
কিছু এক্সপ্রেশন আর কি, এইভাবে নন ভার্বালি আমরা কমিউনিকেট করা যায়। এরপরে টু বি এফেক্টিভ কমিউনিকেটর ইউ মাস্ট আস্ক কোশ্চেন। সো আপনি যদি ইফেক্টিভ কমিউনিকেটর হন, আপনাকে অবশ্যই কোশ্চেন আস্ক করতে হবে, কারণ আপনি কোশ্চেন আস্ক না করতে পারলে কিন্তু আপনার সামনে যে ব্যক্তিটা আছে তার কাছ থেকে কিন্তু ইনফরমেশনটা ঠিক মতো গেদার করতে পারবেন না। সো এখানে বলছে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, then question help a project team ask for clarification and achieve an exact transfer of knowledge. এরপর যদি আমরা আসি তাহলে হচ্ছে রাইটিং ইমেইল। এখন আপনি যখন কোনো অর্গানাইজেশনে যাবেন তখন ইমেইল রাইটিং এর জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা অফিসিয়ালি ইমেইলের মাধ্যমে কিন্তু কন্টাক্ট করে থাকি। তো ইমেইল রাইটিং এর কিছু নিয়ম এখানে বলা আছে, এগুলা হচ্ছে আমরা একটু পড়ে দেখি তাহলেই এগুলো হচ্ছে ইজি জিনিস বুঝে যাবে। Then understand why you are writing, have the explicit answer for 2 questions. Why am I writing? What exactly do I want the result of this message to be? So আপনি কেন লিখতেছেন, মানে আপনি অ্যাকচুয়ালি কি কমিউনিকেট করতে চাচ্ছেন, আর আপনি অ্যাকচুয়ালি যার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন তার কাছ থেকে কি ইনফরমেশন চাচ্ছেন সেটা আপনাকে এক্স্যাক্টলি নিজে আগে বুঝতে হবে, এবং ইমেইলটা লেখার সময় এই জিনিসগুলোর উপরে কিন্তু বেশি ফোকাসড হতে হবে আপনাকে। এরপরে যদি দেখি রাইটিং ইমেইলে বলছে যে গেট হোয়াট ইউ নিড, রিয়েলি জাস্ট 3 বেসিক টাইপস অফ বিজনেস ইমেইল। সো এমন হতে পারে যে আমি ইমেইলে ইনফরমেশন প্রোভাইড করতেছি, অথবা আমি কোনো ইনফরমেশন রিকোয়েস্ট করতেছি, অথবা আমি কোনো অ্যাকশন রিকোয়েস্ট করতেছি, বা আমি কোনো কিছু করতে বলতেছি আর কি। দ্য রিসিপিয়েন্ট মাস্ট ইমিডিয়েটলি নো হুইচ টাইপ অফ ইমেইল ইট ইজ। তো আমি এমন ভাবে লিখবো যাতে আমার রিসিপিয়েন্ট বুঝতে পারে যে এই মেইলটা অ্যাকচুয়ালি কোন টাইপের মেইল, যে আমার কাছে কোনো ইনফরমেশন চাচ্ছে, বা আমাকে কোনো ইনফরমেশন প্রোভাইড করতেছে, অথবা আমাকে কোনো একটা অ্যাকশন করতে বলতেছে। এরপরে যদি যাই তাহলে হচ্ছে মেক 1 পয়েন্ট পার মেইল। সো আপনার যদি অনেক কিছু বলার থাকে সেটাকে আপনি সেপারেট মেইলে বলবেন, একটা মেইলে জাস্ট একটা স্ট্রং পয়েন্টই রাখবেন। ইফ ইউ নিড টু কমিউনিকেট আ নাম্বার অফ ডিফারেন্ট থিংস, কনসিডার রাইটিং separate email on each subject, especially if they are related to different topics or have different time scales. Consider presenting each point in a separate number paragraph, especially if relate to সেম প্রজেক্ট। সো আপনি যদি ইমেলটা পাঠান, আপনার যদি 2টা পয়েন্ট থাকে, আপনি এক প্যারাগ্রাফে না লিখে 2টা প্যারাগ্রাফে লিখলে কিন্তু এটা আপনার যে রিডার আছে তার ফাইন্ড আউট করতে সুবিধা হবে। এরপর হচ্ছে মেকিং each point stand out, significantly increasing the likelihood of each point will be addressed. এরপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে গ্রেট রাইট আ গ্রেট সাবজেক্ট লাইন। সো অবশ্যই আপনার যখন ইমেইল আমরা রাইট করব তখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ইমেইলের সাবজেক্ট। এখন আপনার ইমেইলের সাবজেক্টের উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি যাকে মেইল পাঠাচ্ছেন উনি মেইলটা খুলে দেখবে কি দেখবে না। তো এখানে আপনার এই সাবজেক্টের ব্যাপারে কিন্তু অ্যাকচুয়ালি আপনি মেইন জিনিসটা আপনার মেইলটা যা নিয়ে সেটার একটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট লাইন, সেটা আপনি টাইটেলটা দিতে পারতেছেন কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা কি করে, help your recipients to immediately understand why you have sent them an email, quickly determine what kind of response or action it requires, then avoid high one more thing for your information. তো এই যে আপনার যদি কোনো ইমেল রাইট করেন সেখানে এইসব সাবজেক্ট লাইন আপনাদেরকে দিতে মানা করা হচ্ছে, যেটা হচ্ছে হাই, ওয়ান মোর থিং, দেন ফর ইউর ইনফরমেশন। এগুলো না দিয়ে আপনি অ্যাকচুয়ালি ইমেলটা যেই কারণে দিচ্ছেন সেটার একটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট লাইন কিন্তু আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে বেস্ট ইজ এ শর্ট সামারি অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ইম্পর্টেন্ট পয়েন্টের যে একটা শর্ট সামারি সেটা আপনি দিতে পারেন, যেমন লাঞ্চ রিশিডিউল টু ফ্রাইডে এট 1 PM। এটা যদি আপনি দেন তাহলে যাকে মেইল পাঠাচ্ছেন সে কিন্তু ফার্স্টে দেখে বুঝতে পারে যে হ্যাঁ মেইলটা কি নিয়ে এবং মেইলে কি বলতে চাওয়া হচ্ছে।
সো এই সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে সাবজেক্টটা ঠিক মতো না দিলে আপনি যাকে মেইল করছেন সে কিন্তু মেইলটা আর খুলেই দেখবে না। এরপরে ইমেল নিয়ে আরো কিছু বলা হয়েছে, আমরা একটু সামনের দিকে যাই। এখানে একটা ব্যাড এক্সাম্পল, একটা গুড এক্সাম্পল দেওয়া হয়েছে। তো ব্যাড এক্সাম্পল দেখেন, ফার্স্টে যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রপোজাল। এখন কেউ কাউকে আপনি মেইল পাঠালেন যে প্রপোজাল, এখন প্রপোজালটা কি নিয়ে সেটা কি সে বুঝতে পারবে এই আপনার সাবজেক্টটা দেখে? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে যদি গুড এক্সাম্পল হয় তাহলে প্রপোজালটা কি নিয়ে সেটা কিন্তু আপনি এখানে লিখে দিচ্ছেন যে চেকিং অন রিলায়েবল ল্যান্ডস্কেপ প্রপোজাল। তারপরে হচ্ছে এখানে দেখেন বডিতে কি দেওয়া আছে যে লিন ডিড ইউ গেট মাই প্রপোজাল লাস্ট উইক, আই হ্যাভেন্ট হার্ড ব্যাক এন্ড ওয়ান্টেড টু মেক শিওর। তো এখানে কি বলছে, লিন আই জাস্ট ওয়ান্টেড টু চেক দ্যাট। এখানে কিন্তু জিনিসটা ফর্মাল না, এখানে কিন্তু মোর ফর্মাল, যে I just wanted to check that you have received the landscaping proposal. I emailed you last week. I haven't heard back and wanted to make sure it went through. So এখানে যে মানে ফর্মালি লেখা নাই, এখানে অনেক ফর্মালি লেখা আছে। তো এই দুইটার হচ্ছে দুইটা ডিফারেন্স আর কি, ব্যাড আর গুড এর। এরপর দেখেন এখানে বলছে ক্যান ইউ প্লিজ কল মি সো উই ক্যান ডিসকাস। আর এখানে কি বলছে অ্যাকচুয়ালি যে ক্যান ইউ প্লিজ কল মি বাই থার্সডে। অ্যাকচুয়ালি আমি তাকে স্পেসিফাই করে দিলাম যে আমি যেহেতু তার কাছ থেকে ইনফরমেশন পাই নাই, আমি তাকে বলে দিলাম যে আমাকে থার্সডের মধ্যে কল করো। দিস ইজ ওয়েন আওয়ার ডিসকাউন্ট অফার্স এক্সপায়ার্স। সো কেন থার্সডের মধ্যে বলা হয়েছে, কারণ হচ্ছে থার্সডের মধ্যে যদি কল না করো আমাদের ডিসকাউন্ট অফার এক্সপায়ার হয়ে যাবে, and I want to make sure you don't miss it. তো এটা দেখলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে কেন থার্সডের মধ্যে কল করতে বলা হয়েছে, এবং সে কিন্তু কলটা করবে। বাট এটা যদি আমি বলে দিতাম যে ক্যান ইউ প্লিজ কল মি, এটা বললে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, ইম্পর্টেন্সটা বোঝা যাচ্ছে না। সো এই জন্য দেন এটাই গুড আর ব্যাড এক্সাম্পল এখান থেকে আমরা এতটুকু দেখতে পাচ্ছি। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে দেখব, সেটা হচ্ছে প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্কের কথা যেটা বললাম যে টাইম সংক্রান্ত রিস্ক আমাদের থাকতে পারে, আমাদের কস্ট সংক্রান্ত রিস্ক থাকতে পারে, আমাদের হিউম্যান রিসোর্স সংক্রান্ত রিস্ক থাকতে পারে। দেখা গেল যে আমি আমার যে টিম মেম্বারের যে টিম একদম ভ্যালুয়েবল টিম মেম্বার যে আছে, উনি পুরা ডেভেলপমেন্ট টিমের লিডার, উনি দেখা যেতে পারে যে জব ছেড়ে চলে যাচ্ছে বা কোনো কারণে অসুস্থ, কাজ করতে পারতেছে না, এই রিস্ক গুলো কিন্তু থাকে। দেন আমি যে টাইমটা একদম আমাদের ডেডলাইন দিয়ে দেওয়া আছে আমাদের স্টেক হোল্ডারদের কাছ থেকে, সেই ডেডলাইনটা মিট করতে পারতেছি না। দেন আমাদের যে বাজেটটা ছিল, বাজেটের বেশি আমরা কস্ট করে ফেলছি, এখনো আমাদের শিডিউলটা মিট করা হয় নাই, এই সবকিছু কিন্তু রিস্কের মধ্যে পড়ে। সো আগে থেকে আমাদের প্ল্যান করে রাখতে হবে যদি এই রিস্কটা হয় আমি কিভাবে ম্যানেজ করব। সো এটা হচ্ছে আমাকে প্ল্যান করে রাখতে হবে। সো এখন আমরা প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে একটু দেখব। তো রিস্ক ম্যানেজমেন্ট usually performed at the start of a project. সো রিস্ক ম্যানেজমেন্ট যেটা হয়, যেটা আমাদের প্রজেক্টের স্টার্টে পারফর্ম করা হয়, প্ল্যান করা হয় যে কি কি রিস্ক থাকতে পারে, এই রিস্ক গুলো আসলে আমরা কিভাবে মিটিগেট করা ট্রাই করব, এই সব কিছু। At the beginning of a major project phase such as requirement design, coding and deployment, তো এগুলোর বিগিনিং এ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা করা হয়। When there are significant changes, for example feature changes, target platform changes and technology changes. So এটা আবার যখন ধরেন যে আমার ডেভেলপমেন্ট চলতেছে, এর মধ্যে কোনো একটা ফিচার হচ্ছে আমার চেঞ্জ করার দরকার পড়লো, আমাদের যেটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম যে আমাদের যে ইউজার যারা আছে, যাদের জন্য আমরা সফটওয়্যারটা বানাচ্ছি, আমাদের স্টেক হোল্ডারদের কিন্তু ডিমান্ড চেঞ্জ হতে পারে, ফিচার চেঞ্জ হতে পারে। দেন আমরা যে প্ল্যাটফর্মটাকে টার্গেট করে করছিলাম, ধরেন আমরা উইন্ডোজ এর জন্য আর কি আমাদের অ্যাপ্লিকেশন বানাচ্ছিলাম,
বাট হতে পারে যে আমাদেরকে এটা ম্যাকের জন্য এখন চেঞ্জ করা লাগতে পারে। সো টেকনোলজি চেঞ্জেস, প্ল্যাটফর্ম চেঞ্জেস, এই সব কিছু যদি আমার প্রজেক্টের কোনো জায়গায় অকার করে, তখন আমার কিন্তু এটা একটা রিস্কের মধ্যে পড়ে, এবং এটার জন্য আমাদের মিটিগেট করার জন্য এফোর্ট দিতে হবে। এরপরে বলা হয়েছে যে রিস্ক ম্যানেজমেন্ট, এই যে জিনিসটা মানে প্রসেসটা আছে, তো এটার 4টা স্টেপ আছে। সো এই 4টা স্টেপ যদি আমরা দেখি, ফার্স্টে আছে হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানিং, আর একটা হচ্ছে রিস্ক রিভিউ। তো এই 4টা প্রসেস অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা হচ্ছে আমরা সামনে দেখব। তো ফার্স্টে যেটা আমরা দেখব, আমাদের রিস্ক ম্যানেজমেন্টের প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন। তো এখানে কি হয় যে দা ব্রেইনস্টর্মিং সেশন। আচ্ছা, ব্রেইনস্টর্মিং বলতে কি বুঝি, আপনারা কি কেউ বুঝেন ব্রেইনস্টর্মিং বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? প্রজেক্টের কি কি ম্যাম কি বলে প্রবলেম থাকতে পারে এগুলো নিয়ে আলোচনা করা, বা অপরচুনিটি কি থাকতে পারে সামনে আরো, এগুলো ম্যাম। ব্রেইনস্টর্মিং মানে আমরা কোনো কিছু নিয়ে আর কি আইডিয়া গুলো জেনারেট করি বা শেয়ার করি, তাই না? সো ব্রেইনস্টর্মিং করে আমরা কি করি, যে দ্য ব্রেইনস্টর্মিং সেশন কনসিডার উইক এরিয়াস সাচ এস আননোন টেকনোলজি। তারপরে হচ্ছে আমার যদি কোন একটা প্রজেক্ট আমি করতে যাই যেটার টেকনোলজি সম্পর্কে হচ্ছে আমি জানি না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেইনস্টর্মিং করে এই জিনিসটা কি কি প্রবলেম হতে পারে না পারে এটা কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, এরপরে aspects that are critical to project success, such as the timely delivery of a vendor's database, software, creation of translators, or a user interface that meets the customer's need, then problems that have plagued past projects. আচ্ছা, এখন আমার পাস্ট প্রজেক্টের যে প্রবলেম গুলা ছিল সেগুলা, তারপরে হচ্ছে আমার নিউ প্রজেক্টের যে বিষয়গুলো, এই সবকিছু নিয়ে কিন্তু আমরা মানে রিস্ক কি কি আসতে পারে সেই জিনিসটা কিন্তু ব্রেইনস্টর্মিং করে আইডেন্টিফাই করার ট্রাই করি। এরপরে রিস্ক আইডেন্টিফিকেশন আরো কিছু বলা হয়েছে, সেম জিনিসই বলা হয়েছে এখানে। এরপরে রিস্ক অ্যানালাইসিস, এরপর আসে রিস্ক অ্যানালাইসিস, সেখানে মেক ইচ রিস্ক আইটেম মোর স্পেসিফিক রিস্ক লাইক ল্যাক অফ ম্যানেজমেন্ট বাই-ইন and people might leave are too vague. তো ম্যানেজমেন্টের সমস্যা হতে পারে, আমার টাইম কস্টের প্রবলেম হতে পারে, তারপরে কিছু পিপল লিভ করছে এটাও কিন্তু হতে পারে। আচ্ছা, স্প্লিট দ্য রিস্ক ইনটু স্মলার এন্ড স্পেসিফিক রিস্ক সাচ অ্যাজ ম্যানেজারিয়াল চেইন could decide the project isn't beneficial, the database expert might leave। এই সব কিছু আমাকে আর কি অ্যানালাইসিস করে স্মলার রিস্ক গুলোকে স্মলার পার্টে ভাগ করতে হবে। এরপর হচ্ছে সেট প্রায়োরিটি, সবগুলো রিস্ক একটা করে প্রায়োরিটি দিতে হবে। এরপরে যদি আমি দেখি রিস্ক অ্যানালাইসিস এর পার্ট যেটা দেখেন, যে ফার্স্টে রিস্ক আইটেম কি কি রিস্ক হতে পারে, নিউ অপারেটিং সিস্টেম মে বি আনস্টেবল, কমিউনিকেশন প্রবলেমস ওভার সিস্টেম ইস্যুস, উই মে হ্যাভ নট হ্যাভ রাইট রিকোয়ারমেন্টস, এগুলো হচ্ছে আমার রিস্ক। আর এগুলো হচ্ছে লাইকলিহুড অফ অকারিং, যে কতটা পসিবিলিটি আছে যে এটা অকার করতে পারে। দেন এটা হচ্ছে ইম্প্যাক্ট, যেটা অকার করলে এটার ইম্প্যাক্ট কত হবে। সো ইম্প্যাক্ট আর লাইকলিহুড এই দুটো গুণ করে আমরা হচ্ছে প্রায়োরিটিটা পাই। আর রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানিং এ হচ্ছে আবার ওই রিস্কের নামগুলো হচ্ছে লেখা হয়েছে, যে নিউ অপারেটিং সিস্টেম মে নট বি স্টেবল, দেন অ্যাকশন রিডিউস লাইকলিহুড। তো অ্যাকচুয়ালি আমরা কিভাবে এই রিস্কটাকে কমাতে পারি সেটা হচ্ছে লিখছে এখানে, যেমন টেস্ট অপারেটিং সিস্টেম মোর, দেন অ্যাকশন রিডিউস ইম্প্যাক্ট ইফ রিস্ক ডাজ অকার, আইডেন্টিফাই সেকেন্ড ওএস। সো রিস্ক অকার হলে আমরা কি করব, হু শুড ওয়ার্ক অন দিস, আমার যে টিম যার উপরে আমি এই জিনিসটাকে অ্যাসাইন করব তাকে দিয়ে দিব। আর হোয়েন শুড অ্যাকশন বি কমপ্লিট, কখন কমপ্লিট হতে পারবে, আর স্ট্যাটাস অফ অ্যাকশন কি। সো এই জিনিসগুলো থাকে।
এরপরে হচ্ছে রিস্ক রিভিউ your risk periodically, check how well mitigation processing, then change risk priorities as required, identify new risk, rerun the complete risk process if the project has experienced significant changes, incorporate risk review into other regularly scheduled project reviews. তো এই সব কিছু ছিল হচ্ছে রিস্ক রিভিউ এর পার্ট। তো আমাদের এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে এক্সামে থাকবে। তো হচ্ছে আমাদের পড়া শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সিলেবাস কমপ্লিট? হ্যাঁ, আর কিছু না।